আয়তঘন অধ্যায়ের 17, 18, 19 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব এবং তার কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমে অঙ্কটা পড়ে দেখি। 17 নম্বর অঙ্কে কি বলছে? টু 2.1 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে তা হিসাব করে লেখো। দেখো, এখানে একটা আয়তঘন ছবি নিয়েছি যার অর্ধেক জলপূর্ণ আছে আগে থাকে, এবং তার দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.5 মিটার। এবং তার এখানে আমি এখানে কতটা পরিমাণ জল আছে সেটা আমি জানি না। এখানে আমি 630 লিটার জল দিলাম এবং 630 লিটার জল দিয়ে এরকম একটা ছবি তৈরি হলো। দেখো, এই 630 লিটার জলটা আমরা সোনালি কালার জল দিয়ে দেখিয়েছি, কারণ এটা বোঝার জন্যে। দেখো, তুমি এটা ভেবে দেখো, এই যে সোনালি কালার জলটা একটা আয়তঘন তৈরি করেছে। যদি আমি কাঁচের পাত্রটা এবং নীল কালার অংশটা বাদ দিই, এই যে হলুদ কালার অংশটা একটা আয়তঘন তৈরি করেছে। এবং এই আয়তঘনের উচ্চতাটাই হচ্ছে যে কতটা বৃদ্ধি পাচ্ছে, মানে আয়তঘনটা উচ্চতাই হচ্ছে যে আমাদের গভীরতা, মানে বৃদ্ধিপ্রাপ্ত গভীরতা, বা বলতে পারো যে কতটা গভীরতা বৃদ্ধি পেয়েছে সেই পরিমাণটা। এবার আমি যদি এই আয়তঘনটা হলুদ পাটটা যদি আমি আলাদা করে নিই, যে শুধু দেখি, মানে আমার এই আয়তঘন যে হলুদ শুধু পাটটা এই আয়তঘন তৈরি করেছে, তার উচ্চতাটা বার করলে আমার হবে। তাহলে প্রথমে দেখতে হবে কি নির্ণয় করতে হবে। দেখতে পাচ্ছি বাইরে থেকে জল ঢালার ফলে চৌবাচ্চার জলের গভীরতা কত বৃদ্ধি পাবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা এটাকে গাণিতিক ভাষায় এক্স ধরে ফেলি। ঠিক আছে, এবার ভাবতে হবে এক্স কীভাবে পাবো, এক্সটা কীভাবে পাবো। আচ্ছা, উচ্চতা কিসের মধ্যে আছে? উচ্চতা আমরা জানো যে তোমরা আয়তঘন অধ্যায়ে দেখবে আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাতে বা সূত্রতে আমরা উচ্চতা আছে। এবার কোনটা ব্যবহার করব? সমগ্রতলের ফর্মুলা ক্ষেত্রফল এই ফর্মুলাটা ইউজ করব, নাকি আয়তনের ফর্মুলা ইউজ করব? দেখো, এবার দেওয়া হলে আমাকে দেখতে হবে প্রথমে যে প্রশ্নতে কোন বিষয়ে তথ্য দেওয়া আছে। দেখো, প্রশ্ন দেওয়া আছে 630 লিটার। লিটার হচ্ছে একটা আয়তন একক। তাহলে সেই জন্য আমরা আয়তনকে বেস করে আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এবার কি, প্রথমে যখন আমরা কোনো সমস্যা সমাধান করব, সমস্যা সমাধানে কোনো সমীকরণে আমি যে মানগুলো লাগবে সেখানে আমি মানগুলো বসাবার আগে সবগুলো যেন একক যেন একই রকম থাকে সেটা আমাকে সুনিশ্চিত করতে হবে। এবার দেখো, এই 630 লিটার এটা লিটারে দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থগুলো মিটারে দেওয়া আছে। তাই জন্য আমরা এই লিটারকে মিটারে কনভার্ট করার চেষ্টা করব, ঘন মিটারে কনভার্ট করার চেষ্টা করব। এবারে আমরা জানি 1000 লিটার সমান 1 ঘন মিটার, 1 লিটার সমান 1/1000 ঘন মিটার, 630 লিটার সমান 630/1000 সমান 0.63 ঘন মিটার। ঠিক আছে, এবার এখন বাইরে থেকে ঢালা জল যে আয়তঘন তৈরি করে তার আয়তন হচ্ছে 0.63 ঘন মিটার। তাহলে এটা হচ্ছে 0.63 ঘন মিটার, মানে 630 লিটার এটা। এবার আয়তঘনের দৈর্ঘ্য কি, মানে দেখো এই দৈর্ঘ্যটা আর এটা একই, আর এটা একই। তাই জন্য আমি দৈর্ঘ্য প্রস্থটা এই যে নতুন যে আয়তঘন তার দৈর্ঘ্য প্রস্থ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে যে 2.1 মিটার 1.5 মিটার ইন্টু এক্স, তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান 0.63 দিয়ে আমরা সমাধান করে আমরা পেলাম 0.2 পেলাম। তাহলে গভীরতা বৃদ্ধির পরিমাণ কি? 0.2 মিটার। এবার আমরা পরীক্ষার সময় কিভাবে লিখব সেটা আমরা একটু লিখব। একই জিনিস, শুধু ওগুলো কি করেছিলাম ওখানে আমরা কি করলাম যে বোঝার চেষ্টা করলাম যে কিভাবে করব নিজে বোঝার জন্য। পরীক্ষার সময় কিভাবে করব সেটা আমি লিখেছি। দেখো, এখানে যে লাল কালার যে রেড কালার দিয়ে আন্ডারলাইন করে যে লেখাটা সেটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট। যদি তুমি এটা মনে রাখতে পারো আর যদি অঙ্কটা বুঝতে পারো কনসেপ্টটা তাহলেই হবে, কিন্তু এইটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট।
লাল কালার অংশটা, প্রতিটা অঙ্ক এখানে যে কটা অঙ্ক করব, যে লাল কালার আন্ডারলাইন করে যে অংশটা দেওয়া আছে সেটা অবশ্যই তুমি বোঝার চেষ্টা করবে, কেননা তুমি ভেবে যেটা লিখবে এখান থেকে সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলছে, শুধুমাত্র বাইরে থেকে ঢালা জল যে আয়তঘন তৈরি করে তার আয়তন হচ্ছে 630 লিটার। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে, যে এখানে শুধুমাত্র বাইরে থেকে ঝাড়া জল এটা কিন্তু লিখতে হবে, যে কেননা শুধুমাত্র মানে এর লেখার দরকার কেন, শুধুমাত্র ওটা বাইরে থেকে ঢালা জল এই কথাটা না লিখলে পুরো জলটা কনসিডার হয়ে যাবে, এটা সেখানে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, অর্থটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি। ঠিক আছে, এবার শুধুমাত্র বাইরে থেকে ঢালা জল দ্বারা গঠিত আয়তঘনটি দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার, উচ্চতা হচ্ছে x মিটার ধরলাম। এবার আয়তন কত, এই তিনটে গুণ করলে যেটা হবে আয়তন। এবার আমরা এইখানে যেদিকে মিটার আছে সবকটার একক, এদিকের পার্টে সবকটার একক মিটার আছে, এদিকের পার্টেও সবকটার একক মিটারই থাকতে হবে। তাহলে এদিকে তো মিটার আছে, এদিকে তো মিটার নেই, তাই জন্য এদিকটাকে আমরা মিটারে কনভার্ট করলাম, আগে যেমনভাবে করেছি এই বিষয়ে আর বলছি না। এইভাবে আমরা পেলাম 630 লিটার সমান 0.63 ঘন মিটার। এবার 1 থেকে পাচ্ছি, এই যে 1-এ আমি এগুলো বসিয়ে দিলাম, যে আয়তন যেখানে পেয়েছি সেটা বসিয়ে দিলাম, আর এখানে 630 লিটার জায়গায় 0.63 ঘন মিটার এটা বসিয়ে দিলাম। দেখো মিটার কিউব বা ঘন মিটার মানে একই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান সমাধান করে কাটাকুটি করে এটা পেলাম। দেখো তোমরা এখানে গুণ করে বসাবার চেষ্টা করবে না, গুণ করে এখানে তুমি এইটা গুণ করে কি যেটা পাবে 2.1 1.5 গুণ করে এখানে কিছু লেখার চেষ্টা করবে না, কেননা অনেক সময় অঙ্কে এখানে কাটাকুটি করে সিম্পলিফাই হয়ে যায়। যদি বড় সংখ্যা করে ফেলো তারপরে কাটাকুটি করতে তখন অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তাই চেষ্টা করবে যে যেমন আছে তেমন রেখে এখানে যখন আমরা কাটাকুটি করার পর মানে সরল করব সেটা সোজা হবে। তাহলে জলের গভীরতা বৃদ্ধি পাবে এখানে 0.2 মিটার। আচ্ছা এবার পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটা কি বলছে দেখো, যে 18 নম্বর অঙ্কে যে গ্রামের আয়তক্ষেত্রফল মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার, এখানে একটা বানান ভুল হয়ে গেছে, গ্রামের হবে, যে গ্রামের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার, ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলে উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখো, এখানে একটা মাঠ আছে, দেখো এই একটা মাঠ আছে, এই যে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার, তাহলে এরকম একটা মাঠ আছে। এবার মাঠ থেকে আমরা কি করলাম, 4টে এরকম গর্ত করলাম ঘনকের মতো, এরকম একটা গর্ত কেটে নিলাম, কেটে নিয়ে এবার মাঠের উপর ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিলে এইভাবে আমরা ছড়াবো, যেগুলো গর্তটা ভরবো না, এই যে এখানে এখানে আমরা এইভাবে মাঠে ছড়িয়ে দেবো। ঠিক আছে, অবশিষ্ট জমি মানে দেখো যে গর্ত না, গর্ত ছাড়া যে জমিটা সেটা করছে বলছে অবশিষ্ট জমি। এবার দেখো তাহলে এখানে যদি আমি ভাবি এটা একটা সুষম ঘনবস্তু তৈরি হচ্ছে, সুষম ঘনবস্তু তৈরি হচ্ছে। সুষম ঘনবস্তু মানে কি, যদি বলে সুষম ঘনবস্তু মানে কি, ধরো এই ঘনবস্তুটাকে যখন যেভাবে যদি উচ্চতা বরাবর, এটা উচ্চতা বরাবর যদি আমি কাটি, এরকম কাটি, সব কটা টুকরো একই রকম হবে, তাকে সেই ঘনবস্তুকে আমরা বলবো সুষম ঘনবস্তু। যদি শঙ্কু হয় তোমরা জানো, সেখানে যদি কাটি ওপরের দিকে ছোট হবে নিচের দিকে বড় হবে, সেটা সুষম না। যত উপরে যাবে তত ছোট বৃত্ত মতো একটা তৈরি হবে, ছোট বৃত্ত তৈরি হবে, তাই জন্য সেটা সুষম হচ্ছে না। এখানে যদি কাটো সব কটা পিসি এমন তৈরি হবে, তাই জন্য একে বলছি সুষম ঘনবস্তু। এবং সুষম ঘনবস্তুর ক্ষেত্রে আমরা একটা আয়তনের ক্ষেত্রে আমরা যে ফর্মুলা ব্যবহার করবো সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল এবং ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আমরা তার আয়তন পাবো।
আচ্ছা, সুষম ঘনবস্তুটার এবারে আমাকে তোমরা দেখে নিলে যে কি 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 বিষয়টা ছবিতে দেখে নিলে। এবার আমরা কিভাবে এগোবো সেই বিষয়ে আলোচনা করি। এখানে কি নির্ণয় করতে হবে? মাঠের তলের উচ্চতা বৃদ্ধি। আচ্ছা, এখানে কি বলা কথা, মাঠের তলের কতটা উচ্চতা বৃদ্ধি হয়েছে, যে মাঠের তল ছিল আগে এখানে এবং এতটা বৃদ্ধি পেয়ে গেছে উচ্চতা, সেটা আমাকে বার করতে হবে। এবার ধরি মাঠের তলে উচ্চতা বৃদ্ধি এক্স, যেটা আমি জানি বার করতে হবে সেটা আমি এক্স ধরে নেবো। এখন গভীরভাবে চিন্তা করে বুঝতে পারছি গর্ত থেকে মাটি তুলে সমানভাবে ছড়ালে আমরা একটা সুষম ঘনবস্তু পাবো। এটা কিন্তু সুষম ঘনবস্তু কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, শুধু ঘনবস্তু পাবে লিখলে হবে না, সুষম কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের যে উচ্চতা বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে হবে সেটা এই ঘনবস্তুর উচ্চতার সমান। আচ্ছা, আমরা যে ঘনবস্তু পেয়েছি, তাই আমরা যেহেতু একটি ঘনবস্তু পেয়েছি তাই এর অবশ্যই একটি আয়তন আছে। আর আমরা জানি আয়তনের মধ্যে উচ্চতা লুকিয়ে থাকে। আর আমরা এখান থেকে উচ্চতা বার করার চেষ্টা করব। যে উচ্চতা করতে বার করার চেষ্টা করব সমগ্রতলের ক্ষেত্রফল অথবা আয়তনের মধ্যে থেকে। কিন্তু এখানে সমগ্রতলের ক্ষেত্রফলের থেকেও আমরা আয়তনকে গুরুত্ব দেবো, কেননা এখানে আয়তনের ব্যাপারে বলা হয়েছে। কেননা আয়তন ঘনবস্তু আছে মনে করো, মানে তার একটা আয়তন আছে। যদি বস্তুটা ঘনবস্তু না হতো তাহলে তার আয়তন নাও থাকতে পারতো। এবার এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সুষম ঘনবস্তু আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। দেখো এখানে আমরা লাল কালার আন্ডারলাইন করেছি, মানে এইটাই হচ্ছে মেন। এটা হচ্ছে সুষম ঘনবস্তু এবং তার ভূমি হচ্ছে এটা এবং তার উচ্চতা হচ্ছে এইচ। হ্যাঁ, আচ্ছা, এইচ বা এক্স, এখানে তুমি এইচও লিখতে পারো, এখানে তুমি এইচ লিখতে পারো। এখানে আমরা এক্স ধরেছি, এটাকে এইচ করে দিতে পারো, ঠিক আছে, এইচ মিটার, ঠিক আছে। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল সুষম ঘনবস্তুর আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল হচ্ছে এটা, এটা হচ্ছে ভূমি ক্ষেত্রফল এবং হচ্ছে এটা হচ্ছে উচ্চতা। আচ্ছা, এইটা মানে কি, এই যে সুষম ঘনবস্তুটা, এটা ভেবে দেখবে এই যে মাটিটা 4টে গর্ত থেকে পাওয়া মাটির সমান। আর এটা যেমন আছে তেমন লিখেছি। এবার আমরা একটা গর্তের আয়তন কি জানি, এটা গর্তটা কি, প্রতিটা হচ্ছে 4, তাই ধারের কিউব হচ্ছে 4 কিউব, মানে হচ্ছে 64 ঘনমিটার। এবার সুষম ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে কি 15 × 20 - 4 × 4 স্কোয়ার বর্গমিটার। আচ্ছা, এইটা আমি কিভাবে পাচ্ছি? এটা হচ্ছে করেছি, এটা আমরা তোমরা ক্লাস 7-এ এই ধরনের অঙ্ক করেছো, তাই জন্য এই বিষয়ে এক্সপ্লেন করিনি, আরও ভেঙে দেখাইনি। আসলে বলতে চাইছি, দেখো এখানে কি বলতে চাইছি, যে এই যে এটার ক্ষেত্রফলটা কি, এটার ক্ষেত্রফল মানে কি, এটা হচ্ছে আয়তক্ষেত্র থেকে যদি 4টে বড় ক্ষেত্র বাদ দিই, মানে আমি যদি এখানে আসি, দেখো এই যে আয়তক্ষেত্র, তার থেকে 4টে বড় ক্ষেত্রটা বাদ দিলেই তো এটা পেয়ে যাচ্ছি। তাহলে এটার এই আয়তক্ষেত্রটার ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা কি পাচ্ছি, যে 15 × 20, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো। এবং এটা হচ্ছে 4টে বর্গক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র হচ্ছে 4 স্কোয়ার, 4টে বর্গক্ষেত্র মানে 4 × 4 স্কোয়ার, মানে 4 ইন্টু একটা বর্গক্ষেত্র। তো ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবং 4টে, এখানে এই যে আয়তক্ষেত্র থেকে 4টে বর্গক্ষেত্র বাদ দিতে হবে, এই 4টে বর্গক্ষেত্র, এইরকম বর্গক্ষেত্র 4টে বাদ দিয়েছি, দিয়ে আমরা পেলাম 236 বর্গমিটার। এবার এক থেকে কি পাচ্ছি, দেখো এক থেকে কি পাচ্ছি, এক থেকে আমরা কি পাচ্ছি 4 × 64, মানে 4 × 64, এখানে 4, এটা যদি 1 বলো, 4 × 64, এটা হচ্ছে 64, সমান হচ্ছে 236। ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে কত, ভূমির ক্ষেত্র এটা হচ্ছে কত, 236 পেয়েছি। আর এইচ মানে ধরেছি, সেই এইচটা এখানে বার করেছি, এটা মানে সিম্পলিফাই করলে 1/5 আমরা পাবো। অত উচ্চতা বৃদ্ধির পরিমাণ হচ্ছে 1/5 মিটার। এবার পরীক্ষার সময় কিভাবে করব? পরীক্ষার সময় যেটা বার করতে হবে সেটাকে আমরা এক্স ধরে নিলাম। ধরি মাঠের তলে উচ্চতা বৃদ্ধি হচ্ছে এক্স। আচ্ছা, তুমি তারপরে এখানেও লিখতে পারো, লিখে এটা এই লেখাটা লিখতে পারো, সেটা সমস্যা নেই। মেন পয়েন্ট হচ্ছে এখানে কি, সুষম ঘনবস্তুর আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আচ্ছা,
এখন গর্ত থেকে তোলা মাটি সুষমভাবে মাটির মধ্যে ছড়িয়ে দিলে যে সুষম ঘনবস্তু তৈরি হবে তার উচ্চতাটি এক্স এর সমান হবে। দেওয়া আছে দৈর্ঘ্য এই সুষম ঘনবস্তুটির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার এবং প্রতিটি গর্তের প্রতিটি ধার হচ্ছে 4 মিটার। আচ্ছা, এর 1 নম্বর দিয়ে লিখেছি যে সুষম ঘনবস্তুর আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা হচ্ছে মেন ধারণা, যে মূল কনসেপ্ট এখানে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার বলছি সুষম ঘনবস্তুর আয়তন, এই পার্টটা মানে বাঁ দিক, লেফট হ্যান্ড সাইডটা আমরা প্রথম বার করবো চেষ্টা করব, তারপরে রাইট হ্যান্ড সাইড বার করবার চেষ্টা করব, করে দুদিকে বসিয়ে আমরা মানটা নির্ণয় করব। সুষম ঘনবস্তুর আয়তন কি? 4টে গর্তের আয়তনের সমান। তারপর 4 ইন্টু একটা গর্তের আয়তন, একটা গর্তের আয়তন কি? 4 ইন্টু 4 কিউব। একটা গর্তের আয়তন কি? 4 কিউব। আর 4টে গর্ত মানে 4 ইন্টু 4 কিউব, মানে এটা হচ্ছে সমাধান করে পাবে 256 ঘনমিটার। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল তোমরা আগেই জেনেছো যে একটা আয়তক্ষেত্র থেকে 4টে বর্গক্ষেত্র বাদ দিয়েছি। এটা আয়তক্ষেত্র, এখানে একটা বর্গক্ষেত্র, 4টে বর্গক্ষেত্র বাদ দিয়েছি, 4টে বর্গক্ষেত্র বাদ দিলাম। এটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। ঠিক আছে, দিয়ে আমরা এটা পেলাম 236 বর্গমিটার। এবার 1 থেকে পাচ্ছি, একে বসিয়ে দিচ্ছি। একে কি, এইদিকে কি আছে? সুষম ঘনবস্তুর আয়তন কি পেয়েছি? 256 বসিয়ে দিয়েছি। আর ভূমির ক্ষেত্রফল কত পেলাম? 236। উচ্চতা কত পেলাম? ধরেছি এক্স। তুমি এক্স ধরতে পারো, এখানে এক্স ধরেছি আমরা। তুমি এটা যা ধরতে পারো, যেটা ধরবে সেটা লিখবে এখানে এক্স। তো এক্স এর সমাধান করে আমরা পেলাম 1.559। তাহলে মাঠের তলে উচ্চতা বৃদ্ধি 1.559 মিটার বৃদ্ধি পাবে। এবার আমরা পরের অঙ্ক যাই। আমরা 19 নম্বর অঙ্কটা আলোচনা করব। 19 নম্বর অঙ্কে যে বলছে 48 মিটার দৈর্ঘ্য, 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর তা হিসাব করে লেখো। আচ্ছা, প্রথমে এখানে একটা জমি আছে, দেখো ভালো করে। নিচু জমি, এই জমিটা হচ্ছে নিচু জমি। এর দৈর্ঘ্য কত? 48 মিটার, প্রস্থ কত? 31.5 মিটার। আচ্ছা, পাশে একটা জমি আছে এমন, তার মানে হচ্ছে তার দৈর্ঘ্য কত? সেই যেই জমিটা মানে গর্ত করবো সেটা দৈর্ঘ্য হচ্ছে 27 মিটার এবং প্রস্থ হচ্ছে 18.2 মিটার। ঠিক আছে, এবার যে এই গর্তটা থেকে মাটি তুলে এখানে আমি মাটি ফেলবো, ফেলে এমন একটা চিত্র তৈরি করতে হবে, এরকম একটা চিত্র তৈরি করতে হবে। বলছে এই যে যদি এরকম, মানে সেটা কেমন হবে? 0.6 মিটার উঁচু হবে। এই যে মাঠটাকে 0.6 মিটার উঁচু করতে হবে। দেখো প্রশ্নতে বলা আছে, দেখো 6.5 ডেসিমি মানে হচ্ছে 0.65 মিটার। কেন মিটারে করলাম? অন্যগুলো মিটারে দেওয়া আছে বলে এটাকে আমরা মিটারে লিখলাম, যে 0.6 মিটার উঁচু করতে হবে। মানে 6.5 ডেসিমি মানে 0.65 মিটার। আচ্ছা, এবার বলছি গর্তটাকে মানে গভীরতা কত সেটা আমার বার করতে হবে। আচ্ছা, গর্ত থেকে যেটা মাটিটা কেটেছে, এই যে মাটিটা, ঠিক আছে, এই যে গর্তটা, এই গর্তটাকে আমরা আলাদা করে লিখেছি। গর্তটা দেখো 18.2 মিটার হচ্ছে গর্তটার প্রস্থ এবং 27 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার হচ্ছে তার উচ্চতা, ধরে নিলাম 8 মিটার উচ্চতা। তাহলে এই উচ্চতাটা আমাকে বার করতে হবে। আচ্ছা, এবার কিভাবে এগোবো সে বিষয়ে আলোচনা করেছি। এখানে আর বিস্তারিতভাবে আলোচনা করছি না, কারণ এই ধরনের সমস্যা আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি। এখানে মূল ধারণা হলো মাটি সৃষ্টি বা নষ্ট হয়নি, শুধু মাটি তার জায়গা চেঞ্জ করেছে, যে গর্তের মাটি মাঠে ছড়ানো হয়েছে। তাই গর্তের মাটির আয়তন মাঠে সুষমভাবে ছড়ালে যে আয়তন তখন তৈরি হবে তার আয়তনের সমান হবে। ঠিক আছে, এবার তাহলে কি বলছে, পরীক্ষার সময় আমরা কিভাবে লিখবো? যে মাঠে তৈরি আয়তঘনটির যে আয়তন, ঠিক আছে, যে এটা এর আয়তন যে গর্তের আয়তনের সঙ্গে সমান হবে, যে এই গর্ত মানে এর আয়তনের সঙ্গে সমান হবে। এটা গর্ত থেকে কাটা মাটি, এখানে ছড়ানোর পর এটা এমন আকৃতি নিয়েছে। ঠিক আছে, এবার আমরা যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডটা বার করার চেষ্টা করব।
আর রাইট হ্যান্ড সাইডটা বার করার চেষ্টা করব। প্রথমে দেখ গর্তটা এইখানে রাইট হ্যান্ড সাইডটা প্রথমে লিখেছি। গর্তের দৈর্ঘ্য হচ্ছে কি 27 মিটার, প্রস্থ হচ্ছে 18.2 মিটার এবং উচ্চতা হচ্ছে এইচ মিটার ধরলাম। এই যে গর্তটা লিখে ফেললাম। দিলে এর আয়তন কত হবে, এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এবার আয়তন পেলাম। এবার মাটি ছড়ানোর পর মাঠে তৈরি আয়তঘনটির দৈর্ঘ্য কি 48 মিটার, প্রস্থ 31.5 মিটার, উচ্চতা হচ্ছে 6.5 ডেসিমিটার সমান 0.65 মিটার। তাহলে মাঠে তৈরি আয়তঘনটির আয়তন কত হবে, 3টে গুণ করব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আমরা এটা পাচ্ছি। এবং এবার বাম 1 থেকে 5 পাই, কি পাচ্ছি, বাম পক্ষে বসিয়ে দেবো, ডান পক্ষে বসিয়ে দেবো। এখানে এখানে মাঠে তৈরি আয়তঘনটির আয়তন হচ্ছে, দেখো এখানে এইটা হচ্ছে বসিয়ে দিয়েছি বাম পক্ষে, এবং ডান পক্ষে আমরা এখানে এটা বসিয়ে দিয়েছি, দিয়ে সমাধান করে আমরা পাচ্ছি 2 পাচ্ছি। তা অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে। দেখো এখানে সবসময় যে লাল কালার অংশটা, এটা হচ্ছে মেন কনসেপ্ট, যে এর উপরে ভিত্তি করে আমরা অঙ্ক করার চেষ্টা করবো। এইগুলো অবশ্যই তুমি বোঝার চেষ্টা করবে যে কিভাবে আমরা লিখছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমার সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।